হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের মহা গুরুত্বপূর্ণ ক্লাসটির বিষয় হচ্ছে সংস্থা ও সংগঠন। যেহেতু এটি একটি অনেক বড় বিষয়, তাই এই বিষয়ে আমরা দুটো ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র আলোচনা করব জাতিসংঘ এবং এর সঙ্গে সম্পর্কিত যতগুলো সংস্থা। জাতিসংঘ নয়, জাতিসংঘের সাথে রয়েছে আরও অনেক অনেক অঙ্গ সংগঠন এবং সেগুলো থেকে প্রতি বছর অনেক প্রশ্ন হয়। বি ইউনিটে, ডি ইউনিটে, বিসিএসে, মেডিকেলে, সব জায়গায় প্রশ্ন হয়। সুতরাং তোমার যে সকল বন্ধুরা বি ইউনিট, ডি ইউনিট, মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছে এবং যে সকল বড় ভাইরা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে বলে তুমি জানো, তাদের সবাইকে এই ভিডিওটিতে ট্যাগ করো এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার হোম পেজের মাধ্যমে। আর এনশিওর করো যাতে এই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটি কেউই মিস না করে। আজকে সংস্থা এবং সংগঠন দেখে অনেকে মনে করছো যে একটু বোরিং একটি ক্লাস হবে। একদমই না, কারণ জাতিসংঘের যে ডিসকাশন রয়েছে এটা অত্যন্ত ইন্টারেস্টিং ডিসকাশন। কারণ জাতিসংঘকে কেন্দ্র করে আমরা যাকে সহজ বাংলায় বলি সবচেয়ে বেশি গুটিবাজি হয়ে থাকে। জাতিসংঘের ভিতরে আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ গুটিবাজি হয় তা আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমরা সেই কিছু গুটিবাজির চিত্র দেখব এবং দেখব জাতিসংঘ অ্যাজ অ্যান অর্গানাইজেশন কীভাবে করে অপারেট করে। সুতরাং তোমার বন্ধুদেরকে এখনই এই ক্লাসটি জয়েন করতে তুমি বলো। চলে আসি জাতিসংঘের প্রাথমিক কিছু আলোচনায়। তোমরা যারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাস জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় 100 জন লাইভ ক্লাস জয়েন করে ফেলেছে, বাকিরা বন্ধুরাও আসবে। তার আগে আমরা সহজ কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। যে কোনো সংগঠন সম্পর্কে প্রাথমিক যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে কত সালে। মনে রাখবে তারিখটি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, তারিখটি সেকেন্ডারি, সালটি অবশ্যই জানতে হবে। সদর দপ্তর কোথায় এটা জানতে হবে এবং তার যে মহাসচিব বা সেই সংগঠনের যে প্রধান এটি তোমাদেরকে জানতে হবে। সুতরাং তোমাদের কাছে আজকের প্রথম প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে, সদর দপ্তর কোথায় এবং বর্তমান মহাসচিব কে? এই তিনটি প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দাও এবং শুরু হোক আজকের কুইজের খেলা। আজকের ক্লাসে অনেক অনেক বেশি কুইজ হবে, সুতরাং তোমরা খুবই সতর্ক থাকবে, খুবই তৎপর থাকবে, কারণ আজকের কুইজের গতি থাকতে হবে অনেক বেশি। আমরা অনেক ফাস্ট খেলবো আজকে। হ্যাঁ, ফারজানা ফাল্গুনি ইতোমধ্যে সঠিক উত্তর দিয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে জাতিসংঘ সৃষ্টি হয়। এটি কিন্তু কাকতালীয় নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মহা দুর্যোগ আমরা দেখতে পেরেছি, যে যুদ্ধের যে ভয়াবহতা আমরা দেখতে পেরেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব নেতাবৃন্দ এই জাতিসংঘের সৃষ্টি করেন, যাতে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ আর না হয়। একদিক থেকে কিন্তু তোমাকে বলতে হবে যে জাতিসংঘ সফল, কারণ এখনও তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। তবুও এটা নিয়ে অনেক বিতর্ক হয় যে জাতিসংঘের ভূমিকা বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে কতটুকু গ্রহণযোগ্য। এই বিষয়ে তোমরা কিন্তু তোমাদের মতামত রাখতেই পারো। আরও একজন সুমন হোসেন উত্তর দিয়েছেন বর্তমান মহাসচিবের নাম বান কি মুন। বান কি মুন ভদ্রলোক দক্ষিণ কোরিয়ার একজন অধিবাসী, চমৎকার ভদ্রলোক। তিনি জাতিসংঘকে ভালো নেতৃত্ব দিয়েছেন। তোমাদের কাছে আর যে উত্তরে যাচ্ছি তা হচ্ছে সদর দপ্তর কোথায়। মাসুম রেজা সঠিক উত্তর দিয়েছে। সাজিব জামান সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে NY অর্থাৎ নিউ ইয়র্ক সিটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠনটির সদর দপ্তর। এইবার একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন, কারণ এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি না। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে হলেও ইউরোপে এর একটা কার্যালয় রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন যে ইউরোপীয় কার্যালয়টি কোথায়? জাতিসংঘের ইউরোপ অঞ্চলের যে কার্যালয়টি রয়েছে সেটি কোথায় অবস্থিত? সাফওয়ান রহমান জিজ্ঞেস করেছেন এই মহাসচিব সিলেকশন কিভাবে করে হয়। এটির অত্যন্ত কমপ্লেক্স একটি প্রসেস রয়েছে। সিকিউরিটি কাউন্সিল থেকে সুপারিশ আসতে হয়। সিকিউরিটি কাউন্সিল কিছু মানুষকে মনোনীত করেন এবং তার পরবর্তীতে ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচনটি হয়ে থাকে। একজন বলছে ব্রাসেলস, না তুষার উত্তর ভুল হয়েছে। আশরাফুল হকের উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। অসাধারণ একটি শহর। আজকের ক্লাসটিতে দেখবে বারে বারে জেনেভা নামটি ফেরত আসছে, কারণ ওই জেনেভা শহরে অসংখ্য সংগঠনের সদর দপ্তর অবস্থিত। এই কারণটাতে এই শহরটির আন্ডারে যত সংগঠন রয়েছে সেগুলি তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এই সংগঠনগুলো অনেক বেশি কমন। এবার আসো গুরুত্বপূর্ণ জিনিসগুলিতে আরও গভীরে প্রবেশ করা যাক। জাতিসংঘের প্রতিষ্ঠার ক্ষেত্রে
তিনটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে লন্ডন ঘোষণা, আরেকটা হচ্ছে আটলান্টিক ঘোষণা, আরেকটা হচ্ছে জাতিসংঘের সনদটি কার্যকর হওয়া। তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই তিনটির তারিখ তোমাকে বলতে হবে। এই তিনটি দিনের সাল তারিখ তোমার আমাকে জানাতে হবে, কারণ এই তিনটি সাল তারিখই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবে যে অনেক সময় আরও অন্যান্য সাল তারিখ আমরা জোর করে মুখস্থ করি। আমার দেখা মতে ঘ ইউনিটে কম পড়ার কারণে মানুষ যতটুকু ফেল করে এর থেকে বেশি পড়ার কারণে বেশি ফেল করে, কারণ আমরা সব পড়তে যাই কিছুই মনে থাকে না। সুতরাং লিমিটেড পড়তে হবে, কিন্তু যতটুকু পড়তে হবে সেটা মনে রাখতে হবে। তোমাদের কাছে প্রশ্ন, এই তিনটির তারিখ আমাকে জানাও। মাসুদ রাজা এনজিসি জিজ্ঞেস করছে কয়টি দেশ মিলে এটি হয়। আমরা সেই আলোচনায় যাব, কয়টি দেশ ছিল, কয়টি দেশ বর্তমানে রয়েছে, পরের স্লাইডে দেখতে পাবো, একটু ধৈর্য ধরো। আলফি সাদাব বলতে চাচ্ছে আটলান্টিক সনদ হয়েছিল 12 আগস্ট 1941। ওর উত্তর সঠিক হয়েছে। আটলান্টিক সনদ হয়েছিল 14 আগস্ট। ওর উত্তর অল্প একটু ভুল হয়েছে, 14 আগস্ট। ও 2 দিনের জন্য মাত্র মিস করেছে। 14 আগস্ট 1941 আটলান্টিক সনদের তারিখ হচ্ছে এটি। লন্ডন ঘোষণা, এই তারিখটি হচ্ছে 1941 সালের 12 জুন। লন্ডন ঘোষণা গুরুত্বপূর্ণ তার কারণ এই দিনেই লন্ডনে জাতিসংঘ যে গঠিত হতে যাচ্ছে এই সংক্রান্ত প্রথম ঘোষণা দেওয়া হয়। বিশ্ব নেতারা মিলে এই ঘোষণাটি দেন। পরবর্তীতে আটলান্টিক ঘোষণায় এটির একটি ড্রাফট ফরমেশন শুরু হয় যে আমরা এখন গঠন করতে যাচ্ছি। সর্বশেষে জাতিসংঘের সনদটি কার্যকর হয়। সুচিস্মিতা তিথি আমাদের পুরাতন ছাত্রী, যে প্রত্যেক ক্লাসে অনেক অ্যাক্টিভ থাকে। জাতিসংঘ সনদ 24 অক্টোবর 1945। ওর উত্তরটি একদম সঠিক হয়েছে, 24 অক্টোবর 1945। এখন তোমাদের কাছে একটি সহজ প্রশ্ন, সেটি হচ্ছে এই তিনটি তারিখের মধ্যে কোনটি জাতিসংঘ দিবস হিসেবে পরিচিত? জাতিসংঘ দিবস এর মধ্যে কোন তারিখটি? অনেকগুলি উত্তর পাচ্ছি, কিন্তু সঠিক উত্তরের সংখ্যা কিন্তু আজকে তুলনামূলকভাবে কম। তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এই তিনটির মধ্যে জাতিসংঘ দিবস হিসেবে পরিচিত কোন দিনটি, কোন দিনটিকে আমরা জাতিসংঘ দিবস হিসেবে পালন করে থাকি। মোহাম্মদ ইশরাক হাসান সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ এই দিনটি হচ্ছে আমাদের জাতিসংঘ দিবস, কারণ এই দিনটিকেই অফিসিয়ালি জাতিসংঘ যে স্থাপিত হয়েছে সেই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ এই দিনটি জাতিসংঘের হ্যাপি বার্থডে। আমরা আগামী 24 অক্টোবর এই জাতিসংঘের জন্য একটি হ্যাপি বার্থডে গান গাবো। আচ্ছা, আরেকটি জিনিস, তোমাদের ঘ ইউনিটের পরীক্ষা যেহেতু এই দিনটির খুব কাছাকাছি, তাই অনেক সময় কাছাকাছি দিন থেকে কিন্তু প্রশ্ন হয়ে যায় কাকতালীয়ভাবে। সুতরাং এটি সম্পর্কে সতর্ক থাকবে। এবার চলো আমাদের যে বন্ধু প্রশ্ন করেছিল যে সদস্য কয়জন ছিল, কি বিষয়বস্তু, সেই সংক্রান্ত একটু আলাপ করি। আস্তে আস্তে কিন্তু আমরা গুটিবাজির মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ এখানটাতে অনেক আলোচনা রয়েছে। দেখো, অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা এক এক করে উত্তর দিব। প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘের বর্তমানে মোট সদস্য কি? মোট সদস্য সংখ্যা কতজন সদস্য বর্তমানে রয়েছে? এখানটাতে তোমরা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, এক হচ্ছে মোট সদস্য সংখ্যা কত, আরেকটা হচ্ছে সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র সংখ্যা কত। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিতে শুরু করেছো। হ্যাঁ, বর্তমানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 193। কিন্তু এখানে একটা ঘটনা আছে, সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র সংখ্যা, এখানটাতে আরও একটি উত্তর আছে, এটি হচ্ছে 195। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো পার্থক্য কি? এমন কিছু রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্ররা তারা সদস্য না হওয়া সত্ত্বেও সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই স্বীকৃত কিন্তু সদস্য না, এই যে দুটি রাষ্ট্র দেখতে পাচ্ছ, এই দুটি রাষ্ট্র কে কে? কোন দুটি রাষ্ট্র সদস্য নয় কিন্তু স্বীকৃত রাষ্ট্র? এদেরকে বলা হয় অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। এই পর্যবেক্ষক রাষ্ট্র কে কে, এই দুটো তো তোমাদের কাছে জানতে চাচ্ছি।
তোমাদের কাছে প্রশ্ন, অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র কে কে? তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে তোমরা প্লিজ ভিডিওটি শেয়ার করবে। সুচিস্মিতা তিথি লিখেছে তাইওয়ান এবং ফিলিস্তিন। না, তাইওয়ান নিয়ে আলোচনা হবে, তাইওয়ানের সদস্য পদই আসলে বাতিল হয়ে গেছে এবং সে এখন আর স্বীকৃতও নয়। ফিলিস্তিন উত্তরটি কিন্তু ঠিক রয়েছে। নাজিফা হক লিখেছে ভ্যাটিকান অ্যান্ড কসোভো। দেখেছো, দুজন মিলে উত্তর সঠিক হয়ে গিয়েছে। উত্তরটি হচ্ছে প্যালেস্টাইন বা ফিলিস্তিন, প্যালেস্টাইন এবং ভ্যাটিকান, এই দুটি রাষ্ট্রকে আমরা জানি হচ্ছে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে এই দুইজন। এইবার তোমাদেরকে বলি গুটিবাজির জায়গাটি কোথায়। প্যালেস্টাইনের সাথে যেহেতু ইসরায়েলের একটি বড় দ্বন্দ্ব এবং প্যালেস্টাইনের একটি বড় অংশ যেহেতু ইসরায়েল নিজের রাষ্ট্র বলে ক্লেইম করে এবং বিশ্ব পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি বড় ক্ষমতা থাকার কারণে এই রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়া সত্ত্বেও তাকে সদস্য বানানো যায় নাই। অন্যদিকে ভ্যাটিকান সিটি যেহেতু ইতালির ভিতরে অবস্থান করছে, তাই ভ্যাটিকান সিটিকেও কিন্তু সদস্যপদ দেওয়া যায় নাই। এই দুটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু সদস্যপদ দেওয়া যায় নাই। লাস্ট যে দুটি প্রশ্ন দেখছো সেটি হচ্ছে সর্বশেষ সদস্যকে, অর্থাৎ 193rd, এই যে সর্বশেষ, এই ভদ্রলোকের নাম কি, কোন রাষ্ট্রটি সর্বশেষ সদস্য হয় এবং যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে তখন সদস্য কতটি ছিল? এই দুটি প্রশ্ন তুমি আমাকে উত্তর করবে। সর্বশেষ সদস্য উত্তর এসেছে সুচিস্মিতা তিথির কাছে দক্ষিণ সুদান। আমাদের যে পুরস্কার দেবার ব্যাপারটা ছিল, আমার মনে হয় পুরস্কার দেবার ক্ষেত্রে সুচিস্মিতা তিথি আরও একজন যে কিনা খুবই একজন স্ট্রং কন্টেন্ডার। দক্ষিণ সুদান এটি একটি সঠিক উত্তর। সাউথ সুদান, হ্যাঁ। প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা কত ছিল এটা তোমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, এই উত্তরটি সঠিক হয়েছে। প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল 51। এই 51-এর একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেই গল্পটাতে আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। তার আগে আমরা তো সবসময় প্রশ্ন থেকে উত্তরে যাই, এবার উত্তর থেকে প্রশ্নে আসতে পারি কিনা দেখি। 3টি দেশের নাম তোমরা দেখতে পাচ্ছ, তাইওয়ান, ইন্দোনেশিয়া, পোল্যান্ড। এই 3টি দেশের ইন্টারেস্টিং 3টা গল্প আছে জাতিসংঘ ঘটিত। তোমরা আমাকে জানাও যে তাইওয়ানের গল্পটা কি, ইন্দোনেশিয়ার গল্পটা কি, আর পোল্যান্ডের গল্পটা কি। আসলে গল্প করে না পড়লে কিন্তু তোমার মনে থাকবে না যে আসলে কি হচ্ছে। তাইওয়ানের গল্পটা কে জানো, যে তাইওয়ানের সঙ্গে জাতিসংঘের ট্র্যাজেডিটা কি? মাসুদ রাজা এনজিসি জিজ্ঞেস করছে বাংলাদেশ কততম সদস্য। একদম দুশ্চিন্তা করবে না, সেই সংক্রান্ত আলোচনায় আমরা কিছুক্ষণের মধ্যেই আসবো, ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করবার মতো কিছু নেই। আচ্ছা, এই উত্তরটি কিন্তু কেউ দিচ্ছ না। তাইওয়ান হচ্ছে সেই রাষ্ট্র যার সদস্যপদ বাতিল হয়েছে 1971 সালের, আমাদের মুক্তিযুদ্ধের বছর 1971 সালের 25 অক্টোবর। এই তারিখটিতে তাইওয়ান তার সদস্যপদ চায়নার কাছে হারায়। বিষয়টি হচ্ছে যে তাইওয়ান আগে জাতিসংঘে ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করত, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিনিধিত্ব চায়না নিয়ে নেওয়ার ফলে, রিপাবলিক অফ চায়না যখন নিয়ে ফেলে, তখন তাইওয়ানের যে সদস্যপদ তা বাতিল হয়ে যায়। তাইওয়ান কিন্তু এখনো পর্যন্ত চায়নার কাছ থেকে স্বাধীনতা দাবি করে, তারা স্বাধীন রাষ্ট্র হতে চায় কিন্তু তাদের স্বাধীনতা নেই। তারা এই কারণটিতে এখন আর জাতিসংঘের সদস্য রাষ্ট্র না, অতীতে তারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র কিন্তু ছিল। আলফি সাদাব ইন্দোনেশিয়ার উত্তরটি দিয়ে ফেলেছে। আলফি সাদাব যে সঠিক উত্তর দিয়েছে সেটি হচ্ছে ইন্দোনেশিয়া সদস্যপদ প্রত্যাহার করেছিল 1965 সালে। তারা একমাত্র রাষ্ট্র যারা কিনা নিজেদের সদস্যপদ নিজেরাই প্রত্যাহার করেছিল। তারা 1965 সালে 20 জানুয়ারি তাদের সদস্যপদ প্রত্যাহার করে। আর সর্বশেষ যে আজব দেশটি দেখছো, হ্যাঁ, এই আমাকে সুচিস্মিতা তিথি মনে করিয়ে দিয়েছে যে ইন্দোনেশিয়া পরে কিন্তু আবার জয়েন করে।
হ্যাঁ, জয়েন করার পরে আবার একবার চলে যাওয়ার পরে তারা আবার ফেরত আসে। পোল্যান্ড যে রাষ্ট্রটি, এটি যখন জাতিসংঘের সনদ স্বাক্ষর করা হচ্ছিল তখন এই ভদ্রলোক অ্যাবসেন্ট ছিলেন, কিন্তু তবুও তিনি যে 51টি দেশ আছে তার মধ্যে তিনি কাউন্টেড, অর্থাৎ তিনি প্রতিষ্ঠাতা সদস্য এই প্রথম 51টি রাষ্ট্রের মতো। তোমরা যারা অনেক সময় ক্লাসে না গিয়ে তোমার বন্ধুকে দিয়ে প্রেজেন্ট প্লিজ বলিয়ে দাও না, এটা যেটাকে আমরা বলি যে প্রক্সি দেওয়া, এই পোল্যান্ড অনেকটা প্রক্সি দেওয়ার মতো কাজ করেছে। সে স্বাক্ষর করে নাই, তবুও সে এই 51টি রাষ্ট্রের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রথম যে সদস্য দেশগুলি ছিল সেই দেশের মধ্যে পোল্যান্ড রয়েছে। অ্যাবসেন্ট থেকেও সে বিভিন্ন কারসাজির মাধ্যমে এই জায়গায় স্থান করে নিয়েছে। আমরা 3টে ইন্টারেস্টিং গল্প শুনলাম। তোমরা যদি এরকম গল্পগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে শেয়ার করতে হবে এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ আমরা নেক্সট যে জায়গাটিতে যাব এই জায়গা থেকে অনেক প্রশ্ন হয়। তা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে জাতিসংঘের কি সম্পর্ক রয়েছে এই নিয়ে অনেক আলোচনা রয়েছে। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, জাতিসংঘে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ কে দেয়, এবং সাধারণ পরিষদের বাংলাদেশ সভাপতির নাম কি? এই প্রশ্নগুলির উত্তর তোমাদের কাছ থেকে আশা করছি, আমি আশা করি যে তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। হ্যাঁ, একজন সঠিক উত্তর ইতোমধ্যে দিয়ে দিয়েছে যে বাংলাদেশ কততম সদস্য, এই উত্তরটি কিন্তু পেয়ে গিয়েছি। বাংলাদেশ 136তম সদস্য, কিন্তু বাংলাদেশের সদস্যপদ পাবার তারিখটিও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1974। আসলে সালটি মনে রাখাই যথেষ্ট, খুব সহসা কিন্তু তারিখ আসে না, তবু আমি লিখে রাখছি 17 সেপ্টেম্বর। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ সদস্যপদ লাভ করে এবং সে ছিল 136তম সদস্য। এই সংখ্যাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম বাংলা ভাষা একজন উত্তর দিয়েছে মাসুদ মহিউদ্দিন মিটুল, যে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সর্বপ্রথম বাংলায় জাতিসংঘে ভাষণ দেয়। এটা কিন্তু একটা বিশাল সম্মান একটি রাষ্ট্রের জন্য, যে নতুন জন্ম নেওয়া একটি দেশ তার রাষ্ট্রনায়ক জাতিসংঘের মতো একটি জায়গায় নিজ ভাষায় ভাষণ দিচ্ছেন। সুতরাং শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে কিনা বাংলায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। সাধারণ পরিষদে বাংলাদেশের একজন সভাপতি সুযোগ পেয়েছিলেন, তার নাম হচ্ছে, এই উত্তরও অনেকেই দিয়েছ, হুমায়ুন। উত্তরটি তোমরা আরও, আমি অপেক্ষা করছি বাকি এদের উত্তরটাও নিতে চাই। মালিহা আজিম রিশা, হ্যাঁ, হুমায়ুন রশিদ চৌধুরী। ওনার নাম রশিদ হলেও তিনি কিন্তু আমার আত্মীয় নন। হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন প্রথম এবং একমাত্র সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতি। এরপরে আর কেউ বাংলাদেশ থেকে সভাপতিত্ব করতে পারেনি। বাংলাদেশ একবার নিরাপত্তা পরিষদে সদস্যপদ লাভ করে, কতবার সদস্যপদ লাভ করে এইটা নিয়ে একটা প্রশ্ন হয়। বাংলাদেশ 2বার সদস্যপদ লাভ করেছিল নিরাপত্তা পরিষদে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে নিরাপত্তা পরিষদে কিভাবে বাংলাদেশ ঢুকতে পারলো, এই বিষয়ে আলোচনা আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই করব। আসো এবার আমরা জাতিসংঘের ভিতরে ঢুকবার চেষ্টা করি, যে জাতিসংঘের সংগঠন কয়টি, অঙ্গ সংগঠন কয়টি। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন যদি আমরা আলাপ করতে যাই, এই 5টা সংগঠনের কথা আমাদের সামনে উঠে আসে, কারণ এই 5টাই হচ্ছে মূল অঙ্গ সংগঠন। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়। আমি কিছুটা অল্প বিস্তর আলোচনা করি এই বিষয়গুলিতে, যে কোনটার কাজ কি। সাধারণ পরিষদে সাধারণ বিষয়বস্তু আলোচনা হয়, যে কে সদস্য হবে, কে সদস্য হবে না, বাজেট কি হবে, এই পার্লামেন্টে যেরকম আলাপ হয় সেরকম আলাপ হয়, এটা গণ আলাপ। নিরাপত্তা পরিষদ হচ্ছে পৃথিবীতে নিরাপত্তাজনিত যে সমস্ত সমস্যাগুলো, পৃথিবীতে কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও টেররিস্ট অ্যাটাক অনেক বেড়ে গিয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, এই ধরনের গ্রেভ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এখানটাতে আলোচনা হয়। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ নাম থেকেই বুঝতে পারছো যে বিশ্বের অর্থনৈতিক এবং সামাজিক যে ইস্যুগুলি রয়েছে সেই ইস্যুগুলি হ্যান্ডেল করবার জন্য এই পরিষদটি গঠিত হয়েছে। যেই জিনিসটি আমরা সবচেয়ে কম জানি তা হচ্ছে এই ওসি পরিষদ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই ওসি পরিষদের
কাজ কি, এই ওসি পরিষদের টোটাল কাজ কি? একজন জিজ্ঞেস করেছে মূল সংগঠন 6টি কিনা। হ্যাঁ, এই উত্তরটিও কিন্তু সঠিক। আমি এখানটাতে লক্ষ্য করছি যে 5টি বক্সের মধ্যে আদালত এবং সচিবালয় একসঙ্গে লিখেছি। এই দুটি অবশ্যই আলাদা সংগঠন, এই দুটিকে আমি আলাদা আলাদা না লিখে একসাথে লিখেছি, কিন্তু আদতে সংগঠনের সংখ্যা কিন্তু আসলে 6টি। আমি 5টি আলাদা আলাদা বক্সে লিখেছি শুধুমাত্র। একজন বলছে সামাজিক বিজ্ঞানের মতো লাগছে, সামাজিক বিজ্ঞানের বিষয়ে কিন্তু পড়ানো হচ্ছে। আচ্ছা, আশিক মাহমুদ বলছে ভেটো দেওয়ার কাজ। ভেটো বিষয়ক আলোচনা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে পড়বো। ওসি পরিষদের কাজ কিন্তু ভেটো দেওয়া না। ওসি পরিষদ হচ্ছে যে সকল কিছু রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রগুলোকে যে সকল রাষ্ট্রগুলো নিজেদের দেখাশোনা করতে পারতো না এবং দুর্বল রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য, কয়েক বছরের জন্য দেখাশোনা করবার জন্য এই ওসি পরিষদ গঠিত হয়েছিল। তারা অনেক রুগ্ন রাষ্ট্রের দেখাশোনা করত, তাদের দায়িত্ব গ্রহণ করত এবং তাদেরকে গভর্নেন্স প্রোভাইড করত। এই যে সাফওয়ান রহমান বলেছে ইন্ডিপেন্ডেন্স ওয়ান্টিং পিপলদের নিয়ে কাজ করা। হ্যাঁ, যারা ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে বা ইন্ডিপেন্ডেন্স রিসেন্টলি পেয়েছে তাদেরকে নিয়ে কাজ করতো ওসি পরিষদ। এই মুহূর্তে ওসি পরিষদের আন্ডারে কিন্তু কোনো প্রজেক্ট নেই, কিন্তু ওসি পরিষদের গুরুত্ব কিন্তু তার মাধ্যমে থেমে যায়নি। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সাধারণ পরিষদের সদস্য কতজন? সাধারণ পরিষদ দেখতে পাচ্ছ, সাধারণ পরিষদ নিয়ে আমরা একটু আলোচনা করি। সাধারণ পরিষদের মোট সদস্য কতজন? মাসুদ রানা জিজ্ঞেস করেছে জাতিসংঘের পূর্বের নামটা বলবেন কি? আচ্ছা, জাতিসংঘের কিন্তু কোনো পূর্ব নাম নেই, জাতিসংঘের নাম জাতিসংঘই। এর আগে যে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস ছিল সেটা কিন্তু আর অন্য একটি সংগঠন, ওইটা কিন্তু জাতিসংঘ না, ওটা ওইখান থেকে পরবর্তীতে ওটাকে বন্ধ করে দিয়ে জাতিসংঘ গঠিত হয়, ওটা পূর্ব নাম কিন্তু না। জাতিসংঘের মোট এই সাধারণ পরিষদের মোট সদস্য, উত্তর সঠিক, মোট সদস্য 193। জাতিসংঘের সদস্য যারা, তারা সবাই কিন্তু সাধারণ পরিষদেরও সদস্য। এই নামটা অনেক ইম্পর্টেন্ট। প্রথম সভাপতির নাম হচ্ছে পল হেনরি স্মাক। পল হেনরি স্মাক হচ্ছে প্রথম সভাপতি। তিনি জাতিসংঘে এই সাধারণ পরিষদে প্রথম সভাপতিত্ব করেন। এই নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম নারী সভাপতির নাম কি? এই ভদ্রমহিলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপমহাদেশের রাজনীতির জন্য। তোমাদেরকে এই ক্লুটা দিয়ে দিলাম যে তিনি একজন উপমহাদেশের নাগরিক ছিলেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে প্রথম নারী সভাপতিকে সাধারণ পরিষদের? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি সুচিস্মিতা তিথি, খুবই ইমপ্রেসিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। বিজয় লক্ষ্মী পণ্ডিত, ওর উত্তর ঠিক হয়েছে, বিজয় লক্ষ্মী পণ্ডিত। এইবার সুচিস্মিতা তিথিকে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। বিজয় লক্ষ্মী পণ্ডিত উপমহাদেশের আরও একজন নাম করা রাজনীতিবিদের বোন। তোমাদেরকে সেই রাজনীতিবিদের নাম বলতে হবে যার বোন হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। অনেকে জিজ্ঞেস করছে পল হেনরি স্মাক কোন দেশের ছিলেন? তিনি ছিলেন বেলজিয়ামের। তিনি একজন বেলজিয়ামের নাগরিক ছিলেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি যতগুলো প্রশ্ন সম্ভব সেগুলো কিন্তু সমাধান করবার চেষ্টা করছি। তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে বিজয় লক্ষ্মী পণ্ডিতের ভাইয়ের নাম কি, অর্থাৎ তিনি কোন নাম করা রাজনীতিবিদের বোন? ফারিহা তাবাসসুম সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। সুমন হোসেন লিখেছ ইন্দিরা গান্ধী, একটু ভুল হয়ে যাচ্ছে, খুব কাছাকাছি আছো কিন্তু তাও একটু ভুল হয়ে যাচ্ছে, ইন্দিরা গান্ধী না। ক্লু হচ্ছে তিনি ইন্দিরা গান্ধীর আত্মীয়া, কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে তার একটি সম্পর্ক রয়েছে। খালিদ হাসান তন্ময় তিনি বলেছেন নেহেরুর বোন। আমরা নেহেরুর পুরো নামটা একটু লিখি, উনি হচ্ছেন জওহরলাল নেহরুর বোন। জওহরলাল নেহেরু ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এবং ভারতীয় রাষ্ট্র গঠনের অন্যতম মহানায়ক জওহরলাল নেহরুর বোন হচ্ছেন এই বিজয় লক্ষ্মী পণ্ডিত। তিনি এক বলিষ্ঠ নারী ছিলেন। তিনি উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েটদের একজনও ছিলেন, নারী গ্র্যাজুয়েটদের একজন ছিলেন, অসাধারণ একজন নারী। আচ্ছা,
আরেকটি জিনিস, সেটি হচ্ছে নিয়মিত বার্ষিক অধিবেশন কবে হয়। এইটা একটু কমপ্লেক্স একটি কোয়েশ্চেন, কারণ এটি প্রতি বছর একটা নির্দিষ্ট সময় হয়, সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের 3rd টিউসডে। খুবই অদ্ভুত ব্যাপারটি, কিন্তু এটিই সত্যি। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই সাধারণ পরিষদের যে নিয়মিত বার্ষিক অধিবেশন রয়েছে সেটি অনুষ্ঠিত হয় এবং সেটিতে সবাইকে অংশগ্রহণ করতে হয়। নাজিফা হক বলেছেন ফুপু, হ্যাঁ, বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে ইন্দিরা গান্ধীর ফুপু। যেহেতু ফ্যামিলিটির নাম আসলোই, তোমাদেরকে একটি ফান কুইজ দেই। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধীর মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে দিবে। যেহেতু প্রশ্নটি চলেই আসলো, তোমাদের কাছে প্রশ্ন পরবর্তী হচ্ছে, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধীর মধ্যে সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্দিরা গান্ধী অ্যান্ড মহাত্মা গান্ধী? আমি কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করছি। জাহিদুল ইসলাম, অরিত্রী নন্দিনী, হ্যাঁ, দুটো সঠিক উত্তর। হ্যাঁ, উত্তর সঠিক দুজনেরই, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মূলত জওয়াহরলাল নেহরু ছিলেন মহাত্মা গান্ধীর একজন ভাবশিষ্য, রাজনৈতিক শিষ্য। পরবর্তীতে ইন্দিরা গান্ধীকে জওয়াহরলাল নেহরু নিজের নামটি প্রদান করেন যখন তিনি বিয়ে করতে যান। কিছুটা বাবার অমতে বিয়ে করছিলেন, সে সময় তাকে রাজনৈতিক এবং পারিবারিক অ্যাসাইলাম প্রোভাইড করেন মহাত্মা গান্ধী। আসো এবার আমরা আবার জাতিসংঘের আলোচনা শুরু যাই। এইবার হচ্ছে মহা গুটিবাজির জায়গা, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তোমাদের মনে থাকবার কথা যে যেদিন আমরা জাতিসংঘ নিয়ে পড়ছিলাম সেই দিন আমরা এই 5টি দেশ নিয়ে আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে এরা নিরাপত্তা পরিষদের সদস্য। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? তোমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? তোমরা যতক্ষণে এগুলি লিখছো আমি তোমাদেরকে এই দেশগুলি চিনতে সাহায্য করি। এই যে দেশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাশিয়া, এই দেশটি হচ্ছে ফ্রান্স, এই দেশটি হচ্ছে ইউএসএ, এটি হচ্ছে ইউকে এবং এটি হচ্ছে চায়না। আমি সবাইকে একটু কনফিউজ করতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই কিন্তু কনফিউজ হয়েছে, আবার অনেকে হওনি। আমি জিজ্ঞেস করেছিলাম নিরাপত্তা পরিষদের সদস্য কতজন, অনেকে লিখেছ 5 জন। উত্তর ভুল, 5 জন নয়, 15 জন। এইটাই হচ্ছে ক্যাচ। সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে এই 5টি দেশ। ঘটনা তা না, এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বার, তারা স্থায়ী সদস্য, তাদের সদস্যপদ কখনো যায় না। এবং এরাই একমাত্র রাষ্ট্র, 5টা রাষ্ট্র যারা ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। এরা ছাড়া আর কারো পক্ষে ভেটো দেওয়া সম্ভব নয়। অর্থাৎ মোট সদস্য সংখ্যা কিন্তু 15টি। স্থায়ী, এর মধ্যে রয়েছে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য। আমরা যখন বলছিলাম যে বাংলাদেশ 2বার সদস্য হয়েছিল, ওটা কিন্তু অস্থায়ী সদস্য হয়েছিল, এই জন্যই প্রশ্নটি কিন্তু করা হয়ে থাকে। হ্যাঁ, তোমরা সবাই জানো যে 5টি সদস্য কে কে, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, ব্রিটিশ, চীন। একটা জিনিস জেনে রাখো যে শুরুতে কিন্তু চীনের জায়গায় কিন্তু তাইওয়ান এইটার স্থায়ী সদস্য ছিল। পরবর্তীতে যখন পালা বদলায়, চায়না ক্ষমতা দখল করে ফেলে ওই জায়গায়, তখন কিন্তু তাইওয়ানের থেকে চায়না চলে আসে। একইভাবে রাশিয়ার জায়গায় আগে ইউএসএসআর এই ভদ্রলোক ছিলেন। এই রাষ্ট্রটির নাম কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। এই রাষ্ট্রটি আগে ছিল। 1990 সালে যখন এরা ভেঙে অনেকগুলি রাষ্ট্র হয়ে যায়, তখন এই দায়ভারটি রাশিয়ার কাছে এসে পড়ে। তোমাদের কাছে একটা অদ্ভুত প্রশ্ন করব, তা হচ্ছে ভেটো। এই ভেটো শব্দটি কোন ভাষার শব্দ? কোন ভাষা থেকে এই শব্দটি এসেছে? ভেটো শব্দটি কোন ভাষার শব্দ, এটি তোমরা আমাকে জানাবে। বিশ্বাস করো আর নাই করো, এ ধরনের প্রশ্ন কিন্তু হয়। বিশেষ বিশেষ শব্দ, যে শব্দগুলি অনেক ইম্পর্টেন্ট। ভেটো শব্দটি কোন ভাষার শব্দ? রানা জানতে চাচ্ছ যে এখন বাকি দেশগুলি কোন দেশ?
আসলে 10টি দেশের নাম কিন্তু তোমাকে কোনোভাবেই জিজ্ঞেস করা সম্ভব নয়, কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, অনেকেই উত্তর দিতে শুরু করেছো ল্যাটিন। সঠিক উত্তর হচ্ছে ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ। আচ্ছা, এইবার অস্থায়ী সদস্য সম্পর্কে আরেকটা তথ্য তোমাদেরকে জানিয়ে দেই। সেটি হচ্ছে সবচেয়ে বেশি বার অস্থায়ী সদস্য পদ পেয়েছে জাপান। জাপান মোট 11 বার অস্থায়ী সদস্য হয়েছে এই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে। জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে যাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক রাজনীতিতে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তারা কিন্তু বারে বারে অস্থায়ী সদস্য হবার সুযোগ পাচ্ছে। সুতরাং বুঝতে হবে যে জাপান কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সের একজন পাক্কা খেলোয়াড়। এইবার আমরা কিছু নেহায়েত ভদ্রলোকের সাথে পরিচিত হই। এরা হচ্ছেন জাতিসংঘের মহাসচিববৃন্দ। আমরা জাতিসংঘের 8জন মহাসচিবের সাথে হালকা পাতলা পরিচিত হব এবং বুঝে নেবার চেষ্টা করব যে তাদের এক একজনের বিশেষত্ব কী। তোমরা দেখতে পাচ্ছ আমরা লাস্ট যে বর্তমানে যিনি আছেন তাকে নিয়ে একটু পরে আলোচনা করব, তার আগে থেকে একটু আসি। প্রথমে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে কফি আনান। দেখতেই পাচ্ছ তিনি একজন ঘানার অধিবাসী এবং তিনি 1997 থেকে 2006 সাল পর্যন্ত অফিসে ছিলেন। উনার একটি বিশেষ যোগ্যতা রয়েছে। তার আগে তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলি যে কফি আনানের এই বিশেষ যোগ্যতা কি। তার এমন একটি খেতাব রয়েছে যা কিনা খুবই রেয়ার এবং খুবই সম্মানজনক। এই উত্তরটি কে জানাতে পারবেন? একজন কিছু, আচ্ছা ভাইয়া বললেন না বাংলাদেশ কত সালে সদস্য ছিল? হ্যাঁ, এই উত্তর কিন্তু আমি দিয়েছি। বাংলাদেশ 1974 সালে সদস্য ছিল। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যে পরিণত হয়। মাসুদ রানা বলেছে যে আমাদের ছেলে চা খেলেন কিনা। না, আমি চা খাই নাই ভাই, আমি পানি খেয়েছি। ক্লাস নিতে নিতে আমার গলা শুকিয়ে গিয়েছিল, আমি পানি খেয়েছি। আচ্ছা, কফি আনানের যে বিশেষ যোগ্যতাটি যেটা নিয়ে, হ্যাঁ আরেফিন ইশাদ সঠিক উত্তর দিয়েছ। সঠিক উত্তর হচ্ছে তিনি একজন নোবেল লরেট। নোবেল লরেট মানে হচ্ছে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। এইবার তোমাদের কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ইনি ছাড়া আরেকজন জাতিসংঘের মহাসচিব রয়েছেন যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি? সুচিস্মিতা তিথি আবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু তোমাদেরকে সেকেন্ড যে কোয়েশ্চেনটি করেছি যে কফি আনান ব্যতীত আরেকজন নোবেল লরেট কে যে কিনা জাতিসংঘের মহাসচিব হিসেবে আরেকজন নোবেল লরেট কে? মুশফিকুর রসুল আলিফ আমার কাছে পানি খেতে যাচ্ছে। ওয়াও। সুচিস্মিতা তিথি, হ্যাঁ তিথি লিখেছে হ্যামারশোল্ড। হ্যাঁ, ওর উত্তরটি সঠিক। সেই উত্তরে কিছুক্ষণ পরেই যাব, আমরা এক এক করে শেষ করি। দেখ হ্যামারশোল্ড নামে আরেকজন ছিলেন যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, খুবই ইন্টারেস্টিং নাম লোকটির। ওনার নাম বুট্রোস ঘালি। মানে আমার নাম যদি সাকিব রশিদ হতো তাহলে কি মজা হতো। ওনার নাম হচ্ছে বুট্রোস ঘালি। তিনি ইজিপ্ট থেকে এসেছিলেন এবং তিনি কিন্তু প্রথম আফ্রিকান, অর্থাৎ তার আগে কোনো আফ্রিকান এই দায়িত্ব পান নাই। ফার্স্ট আফ্রিকান, এটা হচ্ছে তার বিশেষত্ব। মনে রাখবে, এই বিশেষত্ব থেকেই কিন্তু প্রশ্নটি হবে। তোমাকে জিজ্ঞেস করা হবে যে নোবেল পিস প্রাইজ কে পেয়েছে বা প্রথম আফ্রিকানকে, এটা জিজ্ঞেস করা হবে। বা উথান্টের ক্ষেত্রে তিনি হচ্ছেন ফার্স্ট এশিয়ান, এটিও তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে প্রথম এশিয়ান ভদ্রলোকের নাম কি যে কিনা জাতিসংঘের মহাসচিব হয়েছে। এই যে বিশেষ কোয়ালিটিগুলা, বিশেষ তথ্যগুলা, এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এইগুলি বিষয়ে খুবই সাবধান। মৃত্তিকা বলছে আমি ভাই আর কমেন্ট পড়ছি না, তুমি উত্তর দিলে আমি এবার থেকে কমেন্ট পড়ার চেষ্টা করব। আসলে অনেকে উত্তর দিচ্ছ তো এই জন্য উত্তর মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। খালিদ হাসান তন্ময় লিখেছে ভুট্টো প্রথম। আচ্ছা, এইবার আরও বাকি যে 4জন যাদের কথা এখনো বলা হয়নি তাদের বিষয়ে চলে আসি। জ্যাভিয়ার পেরেজ, এই ভদ্রলোকের বিশেষত্ব হচ্ছে তিনি প্রথম ল্যাটিন আমেরিকান ভদ্রলোক যে কিনা জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন। তার আগে কোনো ল্যাটিন আমেরিকান ভদ্রলোক মহাসচিব হতে পারেন নাই।
আর ড্যাগ হ্যামারশোল্ড নিয়ে যেটা আমরা বললাম যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তার আরেকটি মর্মান্তিক তথ্য রয়েছে। এই মর্মান্তিক তথ্যটি কে জানো? এই উনার মৃত্যুটি না স্বাভাবিক হয়নি, উনি একটি দুর্ঘটনায় মারা যান। সেটি হচ্ছে বিমান দুর্ঘটনা। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে বিমান দুর্ঘটনায় কোন মহাসচিব মারা গিয়েছে, তার উত্তরও কিন্তু ড্যাগ হ্যামারশোল্ড। ড্যাগ হ্যামারশোল্ড নোবেল প্রাইজ পেয়েছেন এবং বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই দুটো জিনিসই কিন্তু তোমাকে জানতে হবে। আর বাকি রইলেন দুইজন, অর্থাৎ একজন হচ্ছে কুর্ট ওয়াল্ডহেইম, আরেকজন হচ্ছে ট্রিগ ভ্যালি। কুর্ট ওয়াল্ডহেইম সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমার না জানলেই নয়, তা হচ্ছে এই যে তিনি অস্ট্রিয়া থেকে এসছেন, তিনি পরবর্তীতে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হয়ে যান। তিনি পরবর্তীতে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, মানে ইউনাইটেড নেশনসের মহাসচিব থেকে তিনি নিজ দেশের প্রেসিডেন্ট হয়ে যান। এইবার ট্রিগ ভ্যালি, এই যে ভদ্রলোক, উনি ছিলেন প্রথম মহাসচিব জাতিসংঘ যখন গঠিত হয় তার প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে এই ট্রিগ ভ্যালি। এইবার একটা ট্রিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে ট্রিগ ভ্যালির আগেও একজন মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন, এই ভদ্রলোকের নাম কি? ট্রিগ ভ্যালি উনার আগেও একজন দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তিনি প্রতিষ্ঠিত অর্থে একজন মহাসচিব ছিলেন না, এই ভদ্রলোকের নাম কি? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ট্রিগ ভ্যালির আগে একজন মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন, তার নাম কি? সুচিস্মিতা তিথি আবারও ফার্স্ট হয়েছ, উত্তর হচ্ছে গ্ল্যাডউইন, রাইট। ওনার নাম হচ্ছে গ্ল্যাডউইন জেব। গ্ল্যাডউইন জেব উনি মহাসচিব ছিলেন না, তিনি ছিলেন অস্থায়ী মহাসচিব বা অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল। সো গ্ল্যাডউইন জেব তিনি দায়িত্ব পালন করেছিলেন ঠিকই, কিন্তু তিনি প্রতিষ্ঠিত অর্থে মহাসচিব ছিলেন না। গ্ল্যাডউইন জেব ছিলেন একজন অস্থায়ী মহাসচিব। সৈয়দ আবরার হোসেন বলছে চার্চিল না, চার্চিল তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন মনে হয়, তিনি নোবেল প্রাইজ জিতছিলেন সাহিত্যে। আচ্ছা, এইবার বর্তমানে যে ভদ্রলোক রয়েছে তার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। পরিচয় করাবার তেমন কিছু নেই, ওনাকে আমরা সবাই চিনি। ওনার নাম বান কি মুন, উনি সাউথ কোরিয়ার একজন ভদ্রলোক। 2007 সাল থেকে 2007 সালের 1 জানুয়ারি থেকে তিনি কিন্তু এই দায়িত্বে বহাল রয়েছেন। অর্থাৎ এই ভদ্রলোক এখনো পর্যন্ত জাতিসংঘের মহাসচিব রয়েছেন, তার কর্মকাণ্ড অনেক প্রশংসিত হচ্ছে সমগ্র বিশ্বে। আশা করা যায় সে ভবিষ্যতে থাকবে। এইবার তোমরা যদি টায়ার্ড হয়ে গিয়ে থাকো এই ক্লাসটি করতে করতে, তোমাদেরকে বলবো একটু এনার্জি সঞ্চয় করে নিতে, কারণ এখন আমাদের সুপার ফাস্ট কুইজ পর্ব শুরু হবে। অর্থাৎ এখন আমরা একটি কুইজ শুরু করব, যে কুইজটির মূল খেলা হচ্ছে তোমাদেরকে অত্যন্ত দ্রুত উত্তর দিতে হবে। তোমাকে খেলাটি শুরু হবার আগে খেলার নিয়মটি বলে দিই। তোমার সামনে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা সংগঠনের নাম আসবে। তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই সংগঠনটির পূর্ণ নাম এবং এই সংগঠনটির সদর দপ্তর কোথায় এটি তোমাকে জানাতে হবে। অর্থাৎ তোমাকে পূর্ণ নাম জানাতে হবে এবং তার সদর দপ্তর জানাতে হবে একই কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোন সংগঠনটির কথা বলছো। তোমরা কি রেডি? আমি কিন্তু শুরু করতে চাচ্ছি এখনই। অর্থাৎ আমরা এই কুইজটি শুরু করি। এখানে সংগঠনের নাম দেখতে পাবো এবং আমরা সবাই একসাথে সবার আগে দেখি কারা এই সংগঠনগুলোর নাম, পূর্ণ নাম এবং তার সদর দপ্তর কোথায় এই উত্তরগুলো দিতে পারে। আমরা কিন্তু এই কুইজের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করবো। এটি আজকের ক্লাসের সর্বশেষ সেগমেন্ট, সুতরাং খুব দ্রুত উত্তর দেবার চেষ্টা করো। সুচিস্মিতা তিথি লিখেছে ফাও রোম। হ্যাঁ, ও যত দ্রুত উত্তর দিয়েছে আমার মনে হয় না সে গুগল করেছে। হ্যাঁ, সেও ইফাদো রোম। গুড, ভেরি গুড। অনেক মৃত্তিকা, হ্যাঁ মৃত্তিকা তোমার উত্তর আমি কিন্তু পড়েছি, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। মৃত্তিকা তোমার উত্তর সঠিক হয়েছে। ILO জেনেভা, সুস্মিতা তিথির উত্তর আবারও সঠিক হয়েছে। আচ্ছা, আমি যেহেতু সবাই উত্তর দিচ্ছ আমি তাড়াতাড়ি করে উত্তরগুলি লিখে ফেলি। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল
অর্গানাইজেশন, সদর দপ্তর রোম। ইফাদ, এটি কিন্তু সেই আটা ময়দার ব্র্যান্ড ইফাদ না, এটা একটা আন্তর্জাতিক সংগঠন যেটি কিনা জাতিসংঘের একটি সংশ্লিষ্ট সংগঠন। সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা অনেকেই লিখেছো, ঠিক হয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার, সেটি হচ্ছে আইএলও কিন্তু জাতিসংঘ সৃষ্টি হবার আগে সৃষ্টি হয়েছিল। আইএলওর প্রতিষ্ঠার তারিখটা অনেক ইন্টারেস্টিং, খেয়াল করো। 1919 সালের 19 এপ্রিল, 1919 সালের 19 এপ্রিল আইএলও প্রতিষ্ঠিত হয় এবং আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভা। তোমরা খেয়াল করবে পৃথিবীতে যত ভালো ভালো সংগঠন আছে, যত মহৎ কাজের সংগঠন রয়েছে, সেগুলি সদর দপ্তর সবসময় জেনেভাতে হয়। আচ্ছা, আর আইএমএফ এর উত্তর সবাই দিয়েছ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, উত্তর সঠিক হয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়, এই উত্তরটি কিন্তু কেউ দাওনি। ডিসি, নাবিলা লিখেছে ওয়াশিংটন ডিসিতে, রাইট। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডটি অবস্থিত। যেহেতু সবাই উত্তরটি জানো, সেহেতু আমি উত্তরটি আবার নতুন করে লিখছি না। দেখো, উত্তর কিন্তু তোমরা কমেন্ট থেকেই পেয়ে যাচ্ছ, সুতরাং আমি কিন্তু কুইজটা আরও ফাস্ট করব। আমি শুধুমাত্র যে উত্তরটি নিয়ে কনফিউশন হচ্ছে সেগুলো সলভ করতে থাকবো। এখন নেক্সট সেট অফ কুইজ কিন্তু চলে এসছে। ইউনেস্কো, ইউনিডো, WHA, IAEA। শাহিন শাহ জিজ্ঞেস করছে গুলিস্তানে হয় কিনা। না, গুলিস্তানে এই জিনিসগুলি করা একটু ডিফিকাল্ট, আমরা চেষ্টা করতে পারি। চলো আমরা একটা জাতিসংঘ খুলি। সুচিস্মিতা তিথি লিখেছে ইউনেস্কো প্যারিসে কিনা। তোমার কি মনে হয়, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, ইউনেস্কো সদর দপ্তর অবশ্যই প্যারিসে, কিন্তু তার আগে আমাকে ইউনেস্কোর পুরো নামটা তো তোমাকে বলতে হবে। ইউনেস্কোর পুরো নাম কি? হ্যাঁ, আরেকজন তানজিনা সেজুতি লিখেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সঠিক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো, এটা কিন্তু সুপার ফাস্ট কুইজ, সুতরাং তোমাদেরকে আরও দ্রুত উত্তর দিতে হবে। এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মোহাম্মদ ইশরাক হাসানের উত্তর সঠিক হয়েছে। এটির পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন and cultural organization। আমি কিন্তু ইউনিটের উত্তরটা দেখতে পাচ্ছি না। সাবিয়া আফরোজ অনন্যা লিখেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, উত্তর সঠিক। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এই উত্তরটিও সঠিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উত্তর সঠিক হয়েছে। ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নাশেদুল ইসলাম তুষারের উত্তরটি সঠিক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা কিন্তু সবার উত্তরই দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকের উত্তরই সঠিক হয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে পরবর্তী স্লাইডে মুভ করব। তার আগে আমি তোমাদেরকে সমাধানগুলি লিখে দিয়ে যাই। ইউনিটে হচ্ছে ইউনাইটেড নেশনস, আমি ইউএনটা আর ভেঙে লিখছি না, ইউএন এভাবে করে লিখছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং এটি সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। WHO সদর দপ্তর জেনেভা। আমি যে কথাটি বলছিলাম, পৃথিবীর মহৎ যে সংগঠনগুলি থাকে সেগুলো সদর দপ্তর খেয়াল করবে যে জেনেভাতেই হয়ে থাকে। IAEA, এটা নিয়ে অনেকে সন্দেহ হচ্ছে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অনেকেই এই এজেন্সি না লিখে অ্যাসোসিয়েশন লিখে ফেলো। এই অ্যাসোসিয়েশন লিখলে কিন্তু ভুল হয়ে যায়, অর্থাৎ এই ধরনের ভুলগুলি থেকে তুমি নিজে একটু বেঁচে থাকবার চেষ্টা করবে। এটি সদর দপ্তরও ভিয়েনা। লক্ষ্য করবে IAEA
আর ইউনিডো, এদের সদর দপ্তর কিন্তু কমন। অনেকগুলি নাম কিন্তু বারে বারে ফিরে ফিরে আসছে, যেমন প্যারিস, ভিয়েনা, জেনেভা। আমরা পরবর্তী ক্লাসে যখন অন্যান্য সংগঠন নিয়ে আলাপ করব, তখন এই শহরের একটা অ্যানালাইসিস শিখবার চেষ্টা করব যে কোন শহরে কি কি সংগঠন রয়েছে। আমরা সুতরাং নেক্সট ক্লাসেও কিন্তু তোমরা অবশ্যই আসতে ভুল করবে না, চেষ্টা করবে সবাই সেই ক্লাসগুলিতে উপস্থিত থাকার। সর্বশেষ 4টি কুইজ তোমাদের সামনে উপস্থাপন করছি। ইউএনডিপি, ইউএনইপি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ। তোমাদেরকে বলে রাখি, এইটা এবং এইটা, এই দুটাতে আমাদের অনেক বেশি ভুল হয়। ইউএনএফপিএ এবং ইউনিসেফ, এই দুটো উত্তর আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। দয়া করে কেউ গুগল না করে আমাদেরকে এই 4টির সংগঠনের কোথায় সদর দপ্তর এবং সম্পূর্ণ নাম আমাদেরকে তুমি জানিয়ে দাও। ইউএনডিপি, হ্যাঁ ইউএনডিপি সদর দপ্তর নিউ ইয়র্ক, উত্তর সঠিক হয়েছে, কিন্তু পূর্ণ নামটি জানতে চাচ্ছি তোমার কাছে আগে। হ্যাঁ, ইমন হাসিবুল হাসান, সেন্ট জোসেফের ছাত্র, আমি ব্যক্তিগতভাবে চিনি। ও বলতে যাচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। হ্যাঁ, ওর উত্তরটি কিন্তু সঠিক হয়েছে, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। দেখো, তুমি যদি ইউএনএফপিএ ধরে করতে চাও তাহলে কিন্তু জিনিসটা মিলবে না। হ্যাঁ, এইটা কিন্তু ইউএনপিএফ হওয়ার কথা, কিন্তু আসল সংগঠনটির সাথে পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অ্যাব্রিভিয়েশন ইউএনএফপিএ রয়েছে, কিন্তু সংগঠনটির নাম হয়ে গিয়েছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউএনডিপি যেটা সবাই বলছো, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তোমাদের উত্তর কিন্তু সঠিক, এবং এটির সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ইউএনইপি, এই ডেভেলপমেন্টের জায়গায় শুধুমাত্র যদি এনভায়রনমেন্টাল ঢুকিয়ে দাও, এনভায়রনমেন্ট, লক্ষ্য করবে এটা কিন্তু এনভায়রনমেন্টাল না, এনভায়রনমেন্ট, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইউএনইপি। এইটার সদর দপ্তর একটু অদ্ভুত, নাইরোবি। আমরা সাধারণত আফ্রিকার দিকে সদর দপ্তর খুব বেশি দেখতে পাই না, কিন্তু মনে রাখবে যেহেতু আফ্রিকায় জলবায়ুজনিত দুর্যোগ বেশি, এই কারণটাতে এনভায়রনমেন্ট রিলেটেড যে সংগঠনটি রয়েছে সেটি নাইরোবিতে অবস্থান করছে। ইউএনএফপি এর মতো ইউনিসেফেরও একই সমস্যা রয়েছে। ইমন হাসিবুল হাসান লিখেছে ইউনাইটেড নেশনস ইমার্জেন্সি চিলড্রেন্স ফান্ড, না এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। খসরু সমাদ আবারও লিখেছে একই উত্তর, ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, না সমস্যা এটাই যে এটিও ইউএনএফপি এর মতো হুবহু অ্যাব্রিভিয়েশন না। এটাও খুব সহজ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটার আলাদা আলাদা মানে খুঁজতে যাও, আই মানে কি, ই মানে কি, যদি এগুলি খুঁজতে যাও তাহলে তোমার জিনিসটা মিলবে না। ইউনিসেফের পূর্ণাঙ্গ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এবং এটির সদর দপ্তরও এনওয়াইসি অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। ইউএনএফপিএ যেটি রয়েছে এটির সদর দপ্তরও নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। ইউএনডিপির সদর দপ্তরও নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। সুতরাং দেখতে পাচ্ছ যে জাতিসংঘের অনেক অঙ্গ সংগঠন, সংশ্লিষ্ট সংস্থার সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত হয়ে থাকে। আমরা আগামী ক্লাসে অন্যান্য যে সকল সংগঠন রয়েছে, জাতিসংঘের পাশাপাশি যে সকল অন্যান্য সংগঠন রয়েছে যেমন নেটো, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করব। সুতরাং আজকের ক্লাসটি যারা যারা করেছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা যাতে আগামী ক্লাসেও উপস্থিত থাকো, কারণ আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলি আলোচনা করব। আমরা কিন্তু দেখতে দেখতে আজকে ক্লাসের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, এবং আজকের ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের যাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এবং জিনিসটি মনে হচ্ছে তোমাদের কাজে লেগেছে, তোমরা প্লিজ ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, এবং আগামী ক্লাসটি অ্যাটেন্ড করতে অবশ্যই ভুলবে না। আর আগামী ক্লাসে আমরা এই যে সংগঠন রয়েছে ইউএন এর বাকি যে সংগঠন রয়েছে, ইউএন ছাড়া বাদ বাকি যে সংগঠনগুলি রয়েছে, নেটো, ওআইসি, আসিয়ান, সার্ক,
এই গুরুত্বপূর্ণ সংগঠনগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সুতরাং আজকের ক্লাসটি যারা যারা করেছো তাদের সবাইকে অনুরোধ করবো যে জেনারেল নলেজের আগামী ক্লাসটিতেও যাতে সবাই উপস্থিত থাকুন। সবার সঙ্গে আগামী ক্লাসে আবারও দেখা হবে। আর সবাই সেই পর্যন্ত জেনারেল নলেজ কিন্তু চর্চা করা থামাবে না, কারণ চর্চা যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি ক্লাসের সাথে তাল মিলিয়ে পড়াটি এগিয়ে যেতে পারবে না। সুতরাং নেক্সট ক্লাস পর্যন্ত, অ্যাজ 10 মিনিট স্কুল অলওয়েজ সেইজ, নেভার স্টপ লার্নিং। দেখা হবে পরবর্তী লাইভ ক্লাসে। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।